শহীদ জেহাদের লাশকে সামনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনটাকে কাঁধে তুলে নিচ্ছে ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 1982 24শে মার্চ একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং 24শে মার্চের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তারা সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে সোচ্চার হয় এবং এরশাদের সামরিক শাসন স্বৈর শাসনের বিরুদ্ধে টানা 9 বছর ছাত্র আন্দোলন পরিচালিত হয়েছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এর বাইরে অপরাপর রাজনৈতিক দলসমূহের নেতৃত্বে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে আন্দোলন পরিচালিত হতে থাকে। এরই ধারাবাহিকতায় 1990-এর 10ই অক্টোবরে রাজনৈতিক জোটসমূহের আহ্বানে ঢাকায় সচিবালয় অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কলেজ ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা জেহাদ শহীদের মৃত্যুবরণ করে। জেহাদের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয় এবং অপরাজয় বাংলার পাদদেশে জেহাদের লাশকে সামনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র ছাত্রী তারা সমবেত হয়। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যান্য দল সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ তারাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন এবং 10ই অক্টোবরে শহীদ জেহাদের লাশকে সামনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অভূতপূর্ব আবেগ ছাত্র সমাজের মধ্যে লক্ষ্য করা যায় এবং সেই আবেগের জায়গাটাকে ধারণ করেই তৎকালীন ডাকসু ভিপি আমানুল্লাহ আমান, ডাকসু জিএস খায়রুল কবির খোকন ডাকসুর নেতৃত্বে ডাকসু ভবনে বসে 22টি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গড়ে ওঠে। খুবই সিগনিফিক্যান্ট হচ্ছে এই যে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর ঐক্য 10ই অক্টোবরের আগে গড়ে তোলা সম্ভবপর হয় নাই। বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের আকাঙ্ক্ষা ছিল যে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে বাংলাদেশের সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠন তারা ঐক্যবদ্ধ হোক এবং জাতীয় পর্যায়েও বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল যে জাতীয় পর্যায়েও একটা বৃহত্তর ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠুক। 10ই অক্টোবর আগ পর্যন্ত সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে এক মঞ্চে নিয়ে আসা, এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এটি কোনো মতেই সম্ভবপর হয় নাই। মূলত আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে। তো 10ই অক্টোবরের আগে যে কাজটি সম্ভবপর হয় নাই, যে কাজটি দুরূহ মনে হয়েছে আমাদের সকলের কাছে, সেই কাজটি কিন্তু
10ই অক্টোবরে শহীদ জেহাদের আত্মদানের মধ্য দিয়ে যে পরিবেশ, যে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হলো, সেই পরিস্থিতিতে ডাকসুর নেতৃত্বে 22টি ছাত্র সংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে একটি ঐক্যবদ্ধ বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভবপর হলো আর কি। এবং অক্টোবর থেকে ডিসেম্বর এই 2 মাস কালের মধ্যেই কিন্তু তৎকালীন স্বৈরশাসক বিশ্ব বেহায়া নামে খ্যাত হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে বাংলাদেশে 1990-এর 4 ডিসেম্বরে একটি ছাত্র গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং সেই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এরশাদের 9 বছরের সামরিক শাসন এবং স্বৈর শাসনের অবসান ঘটে। বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের নির্বাচিত সরকার কায়েমের পথ এটি সুগম হয় এবং পরবর্তীকালে 1991 সনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ লাভ করে। 1990-এর 4 ডিসেম্বরে তাদের সরকার পরাস্ত হন। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারার সূচনা ঘটে। বাংলাদেশের ছাত্র সমাজ যখনই ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের কাছে বারে বারে সামরিক শাসকরা, স্বৈর শাসকরা তারা কিন্তু পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে এবং এই 1990-এর 10ই অক্টোবরে শহীদ জেহাদের লাশকে সামনে নিয়ে এই যে সর্বদলীয় ছাত্রকে গড়ে উঠল এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ, একটি কার্যকর ছাত্র আন্দোলন গড়ে উঠল এবং এই ছাত্র আন্দোলনের পাশাপাশি জাতীয় পর্যায়ে জাতীয় আন্দোলন এবং একই সাথে নানা শ্রেণী পেশার মানুষের আন্দোলনও গড়ে উঠতে থাকে এবং এই জাতীয় আন্দোলন, নানা শ্রেণী পেশার মানুষের আন্দোলন এবং সেই সাথে সর্বদলীয় ছাত্রকে নেতৃত্বে ঐক্যবদ্ধ, কার্যকর, জোরদার ছাত্র আন্দোলন, এই সব কিছুর কারণে 1990-এর 4 ডিসেম্বরে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদকে পরাজিত করা এবং বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক ধারা তৈরি করা সম্ভবপর হয়েছিল। 1990-এ যে আন্দোলনটি সংগঠিত হয়েছে, যেই ছাত্র গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পেছনে মূল ইস্যু ছিল হলো গণতন্ত্র, তাই না, ভোটের অধিকার, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। এবারও 2024-এ ছাত্র জনতার যে অভ্যুত্থানটি সংগঠিত হলো, এই অভ্যুত্থানের পেছনেও কিন্তু যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে এই আন্দোলনটা তারা শুরু করেছিল, কিন্তু এই আন্দোলন এক পর্যায়ে গিয়ে স্বৈর শাসন বিরোধী এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। ফলে 1990-এর আন্দোলনও চূড়ান্ত পর্যায়ে গিয়ে এক দফার আন্দোলনে এটা পরিণত হয়েছিল। আবার 2024-এর জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার দাবিতে, সেই আন্দোলন কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। ফলে 1990-এর আন্দোলন এবং 2024-এর আন্দোলনের মধ্যে কিন্তু মূল যে ইস্যু, সেই ইস্যুর কিন্তু মানে এক এবং অভিন্ন। সেই ইস্যু হচ্ছে আমরা স্বৈর শাসন চাই না, আমরা ফ্যাসিবাদী শাসন চাই না, আমরা গণতন্ত্র চাই, গণতান্ত্রিক অধিকার চাই, ভোটের অধিকার চাই
এবং আমরা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার আমরা চাই, তাই তো? এবং এই দাবিতে 1990-এ ছাত্র সমাজের মধ্যে ব্যাপক ঐক্য গড়ে উঠেছে, জনগণের মধ্যে ব্যাপক ঐক্য গড়ে উঠেছে, নানা শ্রেণী পেশার মানুষ তারা এই আন্দোলনে সামিল হয়েছে। এবং এবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল এবং যে আন্দোলনটা ধাপে ধাপে এক দফার আন্দোলনে পরিণত হয়েছে, সেই আন্দোলনও কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ এবং তারা সামিল হয়েছে। এই সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার মধ্য দিয়ে এই 15 বছরের স্বৈর শাসক, ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনার ছাত্র জনতার এই অভ্যুত্থানের পটভূমিতে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই তো? তো ফলে মৌলিক পার্থক্য না, একটা মৌলিক জায়গায় একটা অভিন্নতা আছে, মিল আছে। আবার পার্থক্যের জায়গায় যদি বলতে চাই তাহলে পার্থক্যটা হলো এই, দেখেন যে 1982 থেকে 90 এই 9 বছর ধরে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি। এই এরশাদ বিরোধী আন্দোলনে সর্বসাকুল্যে 9 বছরে আমার ধারণা যে 100 জনও হয়তো মারা যায় নাই, শহীদে মৃত্যুবরণ করে নাই। কিন্তু জুলাই আগস্ট মাসে এই যে 36 দিনের যে আন্দোলনটা, এই আন্দোলনে তো কমপক্ষে তো এটা ইতিমধ্যে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে তো অন্তত 1600 জন শহীদের মৃত্যুবরণ করেছে এবং প্রতিদিনই কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। এবং আহতের সংখ্যা, সরকারি হিসেবে তো আহতের সংখ্যা হচ্ছে প্রায় 20,000। আমার ধারণা আহতের সংখ্যাটা আরও অনেক বেশি হবে, 30, 40, 50,000 হবে। ফলে যে প্রাণহানির সংখ্যা, হতাহতের সংখ্যা, এটা 1990-এর যে আন্দোলন, 9 বছরে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের প্রাণহানির সংখ্যা, হতাহতের সংখ্যার চেয়ে এই যে আপনার শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে হতাহতের সংখ্যা, প্রাণহানির সংখ্যা অনেক অনেক বেশি আর কি। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আন্দোলনের ব্যাপক সম্পৃক্ততা। যেমন ধরুন যে এবারের আন্দোলনে কিন্তু ব্যাপক নারী সমাজের কিন্তু একটা ব্যাপক অংশগ্রহণ ছিল আর কি। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, ব্যাপক, যেটা 1990 এত অংশগ্রহণ ছিল না আর কি। আবার এই আন্দোলনে নারী সমাজের, বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের অংশগ্রহণটা এটা ছিল অভূতপূর্ব। এবং বলা যায় যে এই যে ব্যাপক অংশগ্রহণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র করে যে আন্দোলনটা শুরু হয়েছিল, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে সরকার হয়তো ভেবেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা বন্ধ করে দেওয়ার পরে এই আন্দোলনটাকে দমন করা যাবে আর কি, তাই তো? বাট এই আন্দোলনটাকে কিন্তু দমন করা যায় নাই, বরঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পরে এই আন্দোলনটাকে কাঁধে তুলে নিচ্ছে ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এবং এই আন্দোলনটাকে কাঁধে তুলে নিচ্ছে আমাদের স্কুল কলেজের ছেলেরা, স্কুল কলেজের মেয়েরা, তাই তো? ফলে এই আন্দোলনে হলো কি যে ব্যাপক মানে অংশগ্রহণ, ব্যাপক সম্পৃক্ততা। এটা আরেকটা হচ্ছে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ, সাধারণ মানুষের ব্যাপক সম্পৃক্ততা, এবং শ্রমজীবী মানুষের, গরিব মানুষের, সাধারণ খেটে খাওয়া মানুষের ব্যাপক অংশগ্রহণ কিন্তু এবারের আন্দোলনে কিন্তু ছিল। আপনি যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদের মৃত্যুবরণ করেছে, আপনার সেই তালিকা দেখলে আমরা বুঝবো যে এই তালিকার মধ্যে আপনার যেমন ছাত্র আছে, ছাত্রী আছে, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী আছে, নেতা আছে, এর বাইরে কিন্তু একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সংখ্যাও কিন্তু অনেক, তাই তো? কাজেই এই আন্দোলনের কিন্তু এটা বিশেষ বৈশিষ্ট্য যে এই আন্দোলনে ব্যাপক অংশগ্রহণ ছিল, ব্যাপক সম্পৃক্ততা ছিল সাধারণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, মেয়েদের, এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের পাশে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের একটা বড় সমর্থন ছিল, তাদের একটা বড় অংশগ্রহণ ছিল।
এবং সেই সাথে সর্বস্তরের মানুষের, বিশেষ করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষেরও কিন্তু একটা বিরাট অংশগ্রহণ ছিল বলেই এত আক্রমণ, এত হত্যাকাণ্ড, এত রক্তদানের পরেও এই আন্দোলন এটা চূড়ান্ত বিজয়ের পানে এটা অগ্রসর হয়েছে এবং আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি। মানুষের তো সহজাত ধর্ম হচ্ছে মানুষ তার স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে চায়, আর এটা হলো আমাদের সাংবিধানিক অধিকার, এটা হলো আমাদের জন্মগত অধিকার। আমরা আমাদের মত প্রকাশ করতে চাই, আমরা আমাদের পছন্দ মতো রাজনৈতিক দল সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে চাই, তাই তো? আমরা আমাদের ন্যায্য দাবিতে আমরা সংগঠিত হতে চাই, আমরা আমাদের আন্দোলন করতে চাই। এটা হচ্ছে আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার। তো স্বৈর শাসকেরা এবং ফ্যাসিবাদী শাসকেরা তারা জনগণের এই মৌলিক অধিকারটা তারা হরণ করে একটা জোর জবরদস্তিমূলক একটা কর্তৃত্ববাদী একটা শাসন ব্যবস্থা তারা চালু রাখে তাদের ক্ষমতায় টিকে রাখবার জন্যে, তাই তো? এবং 1990-এর আগে সংবাদপত্রের স্বাধীনতা এটা হরণ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা এটা হরণ করা হয়েছে। এই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার জন্যে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্যে আপনার গণতান্ত্রিক সমাজ ছাড়া ফ্যাসিবাদী শাসনের আওতায় আপনার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে না, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা যাবে না, সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা যাবে না, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের অধিকার নিশ্চিত করা যাবে না। কাজেই আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভবপর না হলে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এটি নিশ্চিত করা যাবে না। বাংলাদেশে গত 15 বছরে এই ফ্যাসিবাদী শাসনের আওতায় বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এটাকে হরণ করা হয়েছিল। যেমন বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হরণ করা হয়েছিল, গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, এবং একই সাথে বাংলাদেশে একটা অনির্বাচিত একটা স্বৈর শাসন, একটা জোর জবরদস্তিমূলক শাসন এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, তাই তো? এবং সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা টিকে রাখবার জন্যেই বাংলাদেশে আপনার কতগুলো কালা কানুন জারি করা হয়েছিল, তাই না? নানা অ্যাক্ট, কখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, হ্যাঁ, ইত্যাদির নামে নানা কালা কানুন এটা জারি করা হয়েছে। এবং এই কালা কানুন জারি করে মানুষের মত প্রকাশের অধিকার, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতা এটাকে হরণ করা হয়েছে। আমরা যারা একটা ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছি, গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, আমাদের ভোটের অধিকার ফেরত পাওয়ার সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সাথে ওই মত প্রকাশের স্বাধীনতা আর সংবাদপত্রের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আশা করি বর্তমান সময়ে এই নতুন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটবে এবং একই সাথে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সুনিশ্চিত হবে আর কি। প্রথমত হলো যে আপনার বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটাকে চালু করতে হবে আর কি, এবং 5 বছর বাদে নির্বাচন অনুষ্ঠানের যে বিধান এটাকে কার্যকর করতে হবে আর কি। অর্থাৎ 5 বছর পরে যেন বাংলাদেশের মানুষ তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এবং তারা যেন পছন্দমতো দলকে, পছন্দমতো প্রার্থীকে বাছাই করবার সুযোগ পায় আর কি। অর্থাৎ জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, জনগণের যে মালিকানা ছিনতাই হয়ে গেছিল, জনগণের যে মালিকানা হাইজ্যাক হয়ে গেছিল, তো এই অভ্যুত্থানের পর আমরা মনে করি যে জনগণ সেই মালিকানা ফেরত পাবে এবং জনগণ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে তাদের দল এবং প্রার্থীকে বাছাই করবার সুযোগ পাবে। এটা হলো জবাবদিহিতা নিশ্চিত করবার একটা বড় শর্ত আর কি। সেই সাথে আপনার যারা নির্বাচিত হবে এই 5 বছরের মধ্যে জবাবদিহিতা থাকবে না, 5 বছরের মধ্যেও তাদেরকে জবাবদিহিতার আওতায় থাকতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। জবাবদিহিতা করতে হবে আপনার জনগণের কাছে, যেমন জবাবদিহিতা করতে হবে সংবাদপত্রের কাছে, মিডিয়ার কাছে, জবাবদিহিতা করতে হবে নাগরিক সমাজের কাছে, জবাবদিহিতা করতে হবে এটা হলো যে সংসদীয় কার্যক্রমের মধ্য দিয়ে আর কি।
সেটা সংসদীয় কমিটির মাধ্যমে হোক কিংবা আরও সংসদের নানা কার্যক্রমের মাধ্যমে হোক, এবং একই সাথে সংসদকে করতে হবে যে সকল আলাপ আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে আর কি। অর্থাৎ জনগণের কাছে জবাবদিহিতা করার জন্য আমাদের দেশে একটা নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, এটাকে কার্যকর করতে হবে।